সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনাগুলোর একটা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। গত 12ই জুন আহমেদাবাদের সর্দার বল্লভভাই পেটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার ধরুন সেকেন্ড 30-এর মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটা বোয়িং 787-8 ড্রিম লাইনার ফ্লাইট VTANB ভেঙে পড়ল বিজে মেডিকেল কলেজ আর সিভিল হাসপাতালের ডক্টরস হোস্টেল ব্লকের ওপর। তো আমাদের হাতে যে তথ্য এসেছে তার ভিত্তিতে ঘটনাটা ঠিক কি ঘটেছিল, কি সম্ভাব্য কারণ উঠে আসছে, আর তদন্তটা এখন কোথায় দাঁড়িয়ে সেটাই একটু বোঝার চেষ্টা করব আজ। হ্যাঁ, ঘটনাটা সত্যিই খুব ভয়াবহ। ভাবা যায় বিমানে ছিলেন 242 জন, তার মধ্যে মাত্র একজন বেঁচে ফিরেছেন, ওই 40 বছর বয়সী ব্রিটিশ ভারতীয় ব্যবসায়ী বিশ্বাস কুমার রমেশ। বাকি 241 জন। হ্যাঁ, আর শুধু বিমানের যাত্রী নন। না, মাটিতেও তো অনেকে ছিলেন হোস্টেল ব্লকে, সেখানেও প্রায় 19 থেকে 29 জনের মতো মারা গেছেন। মোট মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 260। সংখ্যাটা শুনলে গায়ে কাটা দেয়। সাংঘাতিক। আর এত দ্রুত ঘটল ব্যাপারটা। টেক অফের প্রায় সঙ্গে সঙ্গে প্লেনটা যেন উচ্চতা হারাতে শুরু করে দিল। ঠিক তাই। একটা জরুরি মেডে কলও এসেছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলে, কিন্তু শেষ রক্ষা হয়নি। সোজা গিয়ে পড়ল ওই হোস্টেল ব্লকের উপরে। তদন্তের কি খবর? ব্ল্যাক বক্স পাওয়া গেছে? হ্যাঁ, দুর্ঘটনার পরদিনই 13 জুন ককপিট ভয়েস রেকর্ডার CVR ওটা পাওয়া গেছে কাছাকাছি একটা বাড়ির ছাদ থেকে। ছাদ থেকে? হ্যাঁ, আর তার কদিন পর 16 তারিখে ফ্লাইট ডেটা রেকর্ডার FDR সেটা উদ্ধার হয়েছে ধ্বংসস্তূপ থেকে। আচ্ছা। এই দুটো ব্ল্যাক বক্স এখন ভারতের DGCA ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন আর AAIB এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এরা বিশ্লেষণ করছে। একা করছে? না, ওদের সাহায্য করছে আমেরিকার NTSB আর বোয়িং নিজেও, কারণ বিমানটা বোয়িংয়ের। রিপোর্ট আসতে কতদিন লাগতে পারে? দেখুন, প্রাথমিক রিপোর্টটা আশা করা যায় মাসখানেকের মধ্যে চলে আসবে, একটা আন্দাজ পাওয়া যাবে। এই প্রাথমিক তদন্তে কোনো নির্দিষ্ট কারণের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে? টেকনিক্যাল কোনো সমস্যা? কয়েকটা সম্ভাবনার কথা কিন্তু উঠে আসছে। যেমন ধরুন গভীর লিফট, প্লেনটা হয়তো যথেষ্ট উচ্চতা পায়নি, বা কোনো ইঞ্জিনে পাওয়ার লস হয়েছিল কিনা। আচ্ছা। আবার উইং ফ্ল্যাপের সেটিং ঠিক ছিল কিনা, বা রানওয়ে পারফরমেন্সে কোনো গন্ডগোল ছিল কিনা, এগুলো খতিয়ে দেখা হচ্ছে। আর ওই দিনের প্রচণ্ড গরম, আহমেদাবাদে তো খুব গরম ছিল শুনছিলাম। ঠিক পয়েন্ট। চরম তাপমাত্রা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে, বিশেষ করে টেক অফের সময়। গরম হাওয়ার ঘনত্ব কম থাকায় ইঞ্জিনের পারফরমেন্স কমে যায়, ডানাও কম লিফট তৈরি করে। ভারী বিমানের ক্ষেত্রে এটা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে, সেটা হচ্ছে র্যাম এয়ার টারবাইন বা RAT চালু হওয়ার কিছু লক্ষণ দেখা গেছে। RAT? সেটা কি জিনিস? ওটা চালু হওয়ার কি? র্যাট হলো একটা ছোট টারবাইন। এটা বিমানের পেটের কাছে লুকানো থাকে। যদি কোনো কারণে বিমানের দুটো ইঞ্জিনই ফেল করে বা ইলেকট্রিক্যাল সিস্টেমে বড়সড় সমস্যা হয়, তখন এটা অটোম্যাটিক্যালি বেরিয়ে আসে আর বাতাসের ধাক্কায় ঘুরে জরুরি কিছু সিস্টেম যেমন হাইড্রোলিক্স বা বেসিক ফ্লাইট কন্ট্রোল চালু রাখার জন্য পাওয়ার জেনারেট করে। তার র্যাট চালু হওয়া মানেই প্লেনটা খুব বড়সড় সমস্যায় পড়েছিল। একদম, এটা একটা এক্সট্রিম এমার্জেন্সির প্রায় নিশ্চিত প্রমাণ। বোঝা যাচ্ছে টেক অফের প্রায় সঙ্গে সঙ্গেই প্লেনটা খুব গুরুতর কোনো যান্ত্রিক গোলযোগের শিকার হয়েছিল, হয়তো পাওয়ার লস বা এই ধরনের কিছু। একদিকে যেমন এই জটিল টেকনিক্যাল তদন্ত চলছে, অন্যদিকে এর মানবিক প্রভাবটাও তো অসীম। মৃতদেহ শনাক্ত করার কাজটা নিশ্চয়ই খুব কঠিন হচ্ছে। খুবই কঠিন। DNA অ্যানালিসিস করতে হচ্ছে। এখনও পর্যন্ত 243 জনের পরিচয় জানা গেছে। আহতও তো হয়েছিলেন অনেকে, প্রায় 50 জন। তাদের মধ্যে 5 জন এখনও হাসপাতালে ভর্তি। আর ওই এলাকার মানুষজন, মেঘানীনগরের বাসিন্দারা, তাদের অবস্থা কি? তাদের অবস্থা তো বুঝতেই পারছেন, বিরাট আতঙ্কের মধ্যে আছেন। চোখের সামনে এমন একটা ঘটনা দেখলে যা হয়, অনেকের রাতের ঘুম চলে গেছে। প্লেনের আওয়াজ শুনলেই ভয় পাচ্ছেন। হ্যাঁ, স্বাভাবিক। এমনকি রথযাত্রার সময়েও নিহতদের স্মরণে সবাই নীরবতা পালন করেছেন। কমিউনিটির ওপর এর প্রভাবটা খুব গভীর। দুর্ঘটনার পর তো নিশ্চয়ই অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, উদ্ধার কাজ, তদন্তের পাশাপাশি। অবশ্যই, উদ্ধার কাজে NDRF, CRPF, স্থানীয় পুলিশ, দমকল সবাই ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিকে DGCA এয়ার ইন্ডিয়ার বাকি যে 787 ড্রিমলাইনারগুলো আছে, সেগুলোর সেফটি অডিট করার নির্দেশ দিয়েছে। সেটা জরুরি। হ্যাঁ, আর সংসদীয় কমিটিও বেশ তৎপর।
তারা ডিজিসিএ আর বোয়িং দুজনের কাছেই দ্রুত রিপোর্ট চেয়েছে। তবে এই ঘটনার পর ভারতের যে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ তাদের নিয়েও কিছু প্রশ্ন উঠছে শুনছি, মানে তাদের আধুনিকীকরণ বা যথেষ্ট কর্মী আছে কিনা এই সব নিয়ে। হ্যাঁ, এই উদ্বেগগুলো নতুন নয়, তবে এই দুর্ঘটনার পর আবার সামনে এসেছে। মানে পরিকাঠামো কতটা আধুনিক, যথেষ্ট দক্ষ লোকবল আছে কিনা নজরদারির জন্য, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা ব্যাপার শুনলাম, রাষ্ট্রপুঞ্জের যে বিমান নিরাপত্তা সংক্রান্ত পর্যবেক্ষক সংস্থা আছে আইসিএও, তাদের নাকি তদন্তে পুরোপুরি অ্যাক্সেস দেওয়া নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। এটা কি সত্যি? দেখুন, এই বিষয়গুলো নিয়ে কিছু খবর আসছে বটে। যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু চিন্তার বিষয়। ডিজিসিআইআই এর ক্ষমতা বা আধুনিকীকরণের অভাব থাকলে সেটা তো সার্বিক সেফটি নিয়েই প্রশ্ন তোলে। ঠিক। আর আইসিএও এর মতো আন্তর্জাতিক সংস্থাকে যদি পুরোপুরি অ্যাক্সেস না দেওয়া হয়, তাহলে তদন্তের স্বচ্ছতা বা আন্তর্জাতিক মান বজায় থাকছে কিনা সেই প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক। এগুলো সিস্টেমের কোনো দুর্বলতার দিকে ইঙ্গিত করে কিনা সেটা দেখতে হবে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, এটা একটা অত্যন্ত ভয়াবহ দুর্ঘটনা। এর পেছনে ঠিক কী প্রযুক্তিগত কারণ ছিল সেটার জন্য খুব জটিল একটা তদন্ত চলছে। একদম তেমনই কিছু প্রশাসনিক বা পরিকাঠামোগত প্রশ্নও কিন্তু এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে। ঠিক বলেছেন। আর আমাদের মনে রাখতে হবে, চূড়ান্ত রিপোর্ট আসতে কিন্তু বেশ সময় লাগবে, হয়তো বছর খানেকও লেগে যেতে পারে। 1 বছর। হ্যাঁ, কারণ তাড়াহুড়ো করে তো লাভ নেই। ভবিষ্যতের সুরক্ষার জন্য এই তদন্তটা খুব পুঙ্খানুপুঙ্খ হওয়া দরকার। প্রতিটা দিক, প্রতিটা সম্ভাবনা খতিয়ে দেখা জরুরি। একদম ঠিক। আর শ্রোতাদের জন্য আমরা হয়তো একটা প্রশ্ন রেখে যেতে পারি। এই যে নির্দিষ্ট দুর্ঘটনার কারণ যাই হোক না কেন, সেটা তো তদন্তে বেরোবেই। কিন্তু এই যে নিয়ন্ত্রক সংস্থা ডিজিসি এর আধুনিকীকরণ বা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সম্ভাব্য ভূমিকা নিয়ে যে কথাগুলো উঠছে, এগুলো কি ভারতের সামগ্রিক বিমান নিরাপত্তা ব্যবস্থার বৃহত্তর কাঠামো নিয়ে কোনো গভীর প্রশ্ন তুলছে? শুধু এই একটা ঘটনার বাইরে গিয়ে সিস্টেমটা নিয়ে ভাবার কি কোনো অবকাশ তৈরি হলো? এটা হয়তো আমরা সবাই একটু ভেবে দেখতে পারি।